আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, নারায়ণগঞ্জবাসীর অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন থেকেই যায় মানুষের কাছে। তাই আজকে এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আবু জাফর আহমেদ বাবুল, প্রাইম গ্রুপ অফ চেয়ারম্যান। আজকে আপনাদের উদ্দেশ্যে এই নারায়ণগঞ্জের মডেল পরিকল্পনা নিয়ে কিছু কথা বলবেন, তথ্যপাতি তুলবেন। আশা করি হয়তো কখনো আপনাদের পাশে দাঁড়াবে সুন্দর একটা মডেল নিয়ে এই নারায়ণগঞ্জের, সেই প্রত্যাশা রাখি তার কাছে আমরা, এবং আপনাদেরও তার পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। আসুন আমরা অতিথির মাঝে পরিচিত হব আজকে এই ফ্রেম অনুষ্ঠানের এনএন টেলিভিশনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আজকে কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, নারায়ণগঞ্জবাসী অপেক্ষিত একটি চাওয়া পাওয়া আপনাদের সুধীজনদের কাছে। আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই নারায়ণগঞ্জ শহরকে নিয়ে, এই নারায়ণগঞ্জ শহরটাকে যাতে উন্মুক্তভাবে চলাফেরা করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বয়স্ক মানুষের যাতে বসার মতো কোনো একটা জায়গা খুঁজে পায়। এই বিষয়ে আজকে আমরা সার্বিক বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসবো। জি, ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই নারায়ণগঞ্জটাকে কিভাবে আপনারা সাজাতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনএনটিভিকে, এবং ধন্যবাদ আপনার সমস্ত কলাকৌশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। নারায়ণগঞ্জবাসী, আপনি যেটা প্রশ্ন যে কেমন নারায়ণগঞ্জ চাই, জি, তো অ্যাকচুয়ালি একার পক্ষে কেমন নারায়ণগঞ্জ চাই এটা আমার পক্ষে বলা সম্ভব না। এটা এটা এবার শুধু সমাজকে, হ্যাঁ, এটা সম্মিলিত প্রচেষ্টায় একটা নারায়ণগঞ্জের বা একটা শহরের সৃষ্টি হয়। তো সেই হিসাবে ধরেন একটা নারায়ণগঞ্জ ছিল আমাদের, জি, একটা গৌরবোজ্জ্বল একটা নারায়ণগঞ্জ ছিল। জি, তো সেই নারায়ণগঞ্জটা আজকে লোকারণ্য, অনেক লোক এই জায়গাতে আসছে। একসময় নারায়ণগঞ্জ যেমন প্রাচ্যের ডান্ডি ছিল, গৌরবের নারায়ণগঞ্জ ছিল, আবার একটা সময় গেছে যে এটা ভয়ের সংস্কৃতির একটা নারায়ণগঞ্জ ছিল। জি জি জি, খুনের রাজনীতি হয়ে দাঁড়াইছিল, জি, খুনের রাজধানী হয়ে দাঁড়াইছিল। যদি আপনি বলা চলে সারা বাংলাদেশে যে খুনের হিসাবে নারায়ণগঞ্জ আসছে, মানুষ ভয় পেত। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা জুলাই আগস্ট বিপ্লবে যে অভ্যুত্থান ঘটছে, সেই অভ্যুত্থানে নারায়ণগঞ্জবাসীও কিন্তু সারা বাংলাদেশের মতো একটা মুক্তি লাভ করছে। এবং এই মুক্তি লাভে নারায়ণগঞ্জবাসী এই জায়গা থেকে প্রায় 13-14 জন মানুষ নিহত হয়েছে, শয়ে মানুষ আহত হয়েছে। এই যুদ্ধ কিন্তু নারায়ণগঞ্জ করছে, নারায়ণগঞ্জের মানুষও আত্মত্যাগ করছে। আমি সেই যারা মারা গেছে তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, এই রমজানে আমি বলছি। তো তারপরও আমাদের তো আশার শেষ নেই। জি, তো আমরা নারায়ণগঞ্জকে সুন্দরভাবে দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা। প্রত্যেকটা মানুষের নারায়ণগঞ্জে যারা থাকে, নারায়ণগঞ্জবাসী যারা নারায়ণগঞ্জে জন্ম যাদের, বা নারায়ণগঞ্জে যারা এসে ব্যবসা বাণিজ্য করছে, আমি সবার প্রতি একটা প্রত্যাশা করব যে উত্তম রূপে ভালোভাবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য একটা যোগ্য লোকের দরকার। সামনে রাজনীতি আসতেছে, রাজনৈতিক নির্বাচন হবে, ইলেকশন হবে। সেই জায়গাতে মনে করেন যে একটা সরকারের সহায়তা ছাড়া কিন্তু কোনো উন্নতি হয় না, একার পক্ষে সম্ভব হয় না। আপনি যদি আমাকে বলেন যে আপনি 1 কোটি টাকা খরচ করেন, আমি 1 কোটি টাকা খরচ করতে পারবো, তো এটা একটা পিনাটের মতো হবে। এটা কারোর জন্য কোনো সুফল আসবে না। জি, তো এই জায়গাতে যদি আপনি পরিকল্পনা করেন যে আমাদের নারায়ণগঞ্জের 2টা স্টেডিয়াম, 2টাও স্টেডিয়ামে অকেজো, কোনো কাজ হয় না। নারায়ণগঞ্জ থেকে ট্রেন এক সময় সারা বাংলাদেশে চলতো, আজকে চলে না। আজকে চারশোড়া থেকে যেটা, বা নারায়ণগঞ্জ থেকে যেটা ঢাকায় 10 কিলোমিটার একটা ট্রেন যায়, সেই ট্রেনটাও ঠিক মতো যায় না। আপনার নারায়ণগঞ্জে যানজটের, আপনার শহরে আপনি হাঁটতে পারবেন না যানজটের জন্য। সম্পূর্ণ শহর পুরা স্টাক আপ হয়ে রয়েছে শুধু যানজটের কারণে। আপনার এই স্টুডিওতে আসার জন্য আমার অনেক ব্যাক পাইতে হয়েছে, বিকজ এই জন্য
যে কোনো ধারাবাহিকতা নাই, রাস্তার একদিকে চলার কথা সেটা অন্যদিকে চলে। এই যে বিপরীতমুখী চলা, মানুষের যে চলার অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এর মধ্যে হলো ফুটপাতের একটা যন্ত্রণা আছে। এটা পরের ধাপে আমি বলছি আপনাকে, ফুটপাত অন্য অন্য জিনিস যেগুলো বলছি আমি সেটা বলতেছি। প্রথম যেটা বলতেছি রুলস এন্ড রেগুলেশন। একটা শহরের যদি ট্রাফিক সিস্টেম ঠিক না থাকে তাহলে সেই শহরটা কোনো শহর না। আপনার প্রথম যদি ট্রাফিক সিস্টেম ঠিক থাকে তাহলে আপনার শহর অটোমেটিকলি ভালোভাবে চলবে। তো এখন যেহেতু নারায়ণগঞ্জে ছোট্ট একটা শহর, অনেক মানুষের এই জায়গায় বিচরণ, সেই হিসাবে ধরেন ফুটপাত থেকে নিয়ে ফুটপাতে চলা যায় না কেন? সেটা হলো যে ফুটপাতে যে দোকানদারি করে যারা করে তাদের একটা সুব্যবস্থা নাই। আপনি যতই ব্যবস্থা করেন সেটা আরো উত্তর আরো ঘটতেছে। এবং এই যে বেকারের সংখ্যা, এগুলোর যদি কর্মসংস্থান ঠিক মতো না হয়, আপনি চিন্তা করেন, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে বলতেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যে এমপ্লয়েড করছি যেটা, তো এটাতেই নারায়ণগঞ্জের মানুষ, এদের যদি এমপ্লয়েড না করতাম, এদের যদি আজকে আমার এই জায়গায় কাজ না করতো, তাহলে তারাও তো ফুটপাতে ঘুরতো, তারাও তো কোনো বিজনেস করতো। আজকে 2 দিন আগে দেখেন যে এই যে ব্যাটারি চালিত যেটা ছিল, এটা কিন্তু আজকে 2-4-5 বছর আগে এটা ছিল না। এই হঠাৎ করে এটা উদয় হওয়ার পরে আপনি দেখেন যে নারায়ণগঞ্জের পুরো চরিত্রটাই পাল্টে গেছে, শুধু এই একটা রিক্সার কারণে। তা আপনি যদি একটা সিস্টেমকে ঠিক না করেন, এটা আমার পক্ষে চলা ঠিক না, আমার পক্ষে করা ঠিক একক সম্ভব না, এটা যদি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা যদি না আসে, এই অবৈধ যান চলাচল এটা যদি রাষ্ট্রীয় না হয়, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যদি না চলে, তাহলে এগুলো চলতে পারে না। আপনার রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যদি এই যে ফুটপাতে যারা বসে আজকে ফুটপাত দখল করে, ফুটপাতের কথা আপনি বলবেন, ফুটপাত দখল করে আজকে যারা বিজনেস করতেছে, এই যে ঈদের সময় আপনি চলে দেখেন, আপনি হেঁটে যেতে পারবেন না, একটা গাড়ি নিয়ে যেতে পারবেন না। নারায়ণগঞ্জ শহরে আমি কখনো গাড়ি নিয়ে বেরোই না, আমি রিক্সায় নাইলে হাইটা বেরোতে হয়, কারণ গাড়ি নিয়ে যতক্ষণে যাবো দেখা গেল হাইটা তার আগে চলে যাওয়া যায়। তো এই জন্য এই জিনিসগুলোর জন্য একটা সুস্থ পরিকল্পনার দরকার, যানজট কিভাবে কমানো যায় এটার জন্য ভালোভাবে চিন্তা করা দরকার। এটার জন্য ধরেন যেমন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের দরকার, প্ল্যানিংয়ের দরকার, এটা প্ল্যানিং কমিশনের দরকার, এটা সমস্ত বিশেষজ্ঞ যারা সমগ্র বায়োগ্রাফ একটা রাইট, এই বিষয়ে বিশেষজ্ঞ যতটুকু আছে, যে আমার রাস্তা কতটুকু আছে, আমার ধারণ ক্ষমতা কতটুকু আছে, আমি কতটুকু চলতে পারবো, কতগুলো মানুষ আছে, তার ক্যালকুলেশন যদি না থাকে তাহলে আমি উল্টাপাল্টা চলবই। তো এইটার একটা টোটাল জিস্ট করে দেওয়া দরকার, এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট মানুষ চলবে, নির্দিষ্ট পথে নির্দিষ্ট গাড়ি চলবে, সেই নির্দিষ্টটা যদি করে দিতে না পারি তাহলে কোনোদিনই সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু আমাদের এই যানজটের কারণে ছিনতাইয়ের প্রকটটা বেড়ে গেছে। মানে হঠাৎ করে আমরা খবর পাই, শুনি মানুষ কেউ চুরি ডাকাতের রাস্তায় পড়ে আছে, কারো হয়তো ভ্যানিটি ব্যাগ নেই, কারো মোবাইল নেই। এই যানজটের কারণে তো না, এটা শুধু আপনি যদি যানজট বলেন, আমি এটা বলবো না, এটা সামাজিক কিছু অবক্ষয় আছে। জি, সামাজিক অবক্ষয়ের পাশাপাশি যে যানজটের যেটা আপনি বলতেছেন, যানজটের কারণে যে স্লো হইতেছে, স্লোর ফাঁকে একটা ছিনতাইকারী ছিনতাই করতে পারতেছে। তো তার যেহেতু কোনো পেশা নাই, সে যেহেতু একটা জায়গা থেকে আসছে, তাদেরকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, তাদেরকে যদি সঠিক পথে চলতে একটা রাস্তা না বের করতে পারেন, আপনি কয়েকটা পুলিশ দিয়ে, নারায়ণগঞ্জ শহরে কয়টা পুলিশ আছে, এবং পুরো জায়গাতে পুলিশ দিয়ে কর্মসংস্থানে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জায়গায় কোনো না কোনো একটা নির্দেশনা আপনাকে আসতে হবে, কোনো না কোনো একটা পথ প্রদর্শন করতে হবে, যেটা দিয়ে এটা এইগুলোরে রিমুভ করা যায়। আদারওয়াইজ আপনি রিমুভ করতে পারবেন। আপনি কি মনে করেন যে নারায়ণগঞ্জে পরিকল্পিতভাবে কিছু কর্মশালা হওয়া দরকার যুব সমাজের জন্য? অবশ্যই, কেন না। আপনি জানেন যে একটা নারায়ণগঞ্জে মেরিন ডিজেল টেকনোলজির একটা আছে, আপনি এই ধরনের যদি যারা পড়াশোনা করেই নাই, যারা ভবঘুরে আছে পড়াশোনা করে নাই, আপনি তাদেরকে এরকম যদি ইনস্টিটিউশন করে দেন, আজকে ওয়েল্ডিং থেকে নিয়ে নানাবিধ বিভিন্ন কিছু আছে। আপনি এখন দেখেন যে অনেক অশিক্ষিত ছেলেপেলে আছে যারা একটা মোবাইলের দোকান দিয়ে মোবাইল রিপেয়ার করতেছে, তাদের কিন্তু মোবাইল সম্বন্ধে কোনো নলেজ নাই, আর তারা কিন্তু দেখবেন যে একটা আইফোন রিপেয়ার করতেছে। কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষা। আরেকটা আপনি যদি এরকম কারিগরি শিক্ষা দেন, এটা তো দুইটা লাভ, একটা হলো দেশের লাভ, আর একটা হলো এই শিক্ষা নিয়ে তারা কিন্তু বিদেশে গিয়া আজকে যারা বিদেশ যেতেছে, আপনি মিথ্যা কথা বলে
আপনি যে ভিসাটা নিয়ে আসতেছেন সেটা মিথ্যা কথা বলতেছেন যে সে ভেটেরিনারি ডাক্তার, এইটা ওইটা হাবি যাবি, এই কাম জানে ওই কাম জানে, কিন্তু ওই ছেলেটা যখন পাঠাচ্ছেন দেখা গেল যে ছেলেটা কাজই জানে না, তখন তারা লেবারি করতে হয়, নানাবিধ কষ্ট করতে হয় বা ফেরত পাঠাই দিতে হয়। এই যে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনি এখানে আলোচনা নিয়ে আসছেন। আমরা যদি যারা আপনাদের মতো সুদীজন যারা আছে এবং যারা জ্ঞান নিয়ে চর্চা করে, জ্ঞান বিশেষজ্ঞ, তাদের প্রতিও আমি ব্যক্তিগতভাবে একটা আহ্বান জানাই। আপনি কি মনে করেন যে স্কুল জীবন থেকে কারিগরি শিক্ষাটা দরকার? শিক্ষার আমি তো বললাম আপনার যে একটা হলো আবিধানিক শিক্ষা আর একটা হলো শিক্ষা। তাহলে আমি বলবো যে আবিধানিক শিক্ষার চাইতে কারিগরি শিক্ষাটা হলো শিক্ষা। পাশাপাশি তো এটা না আপনার কারিগরি শিক্ষাটা হলো শিক্ষা। তাহলে এখন যদি আবিধানিকের পাশাপাশি যদি আপনি যেটা বললেন স্কুল কলেজের থেকে কারিকুলামের মধ্যে যদি আপনি যদি এইটা একটা রাখেন, আপনি খেয়াল আছে কিনা যে আমরা যখন ছোট ছিলাম স্কুলে ছিলাম তখন কিন্তু আমরা স্কাউট ছিলাম। আপনি কি এখন স্কাউটের কোনো বালাই দেখেন আপনি কোনো স্কুলে? এখন স্কাউট 10 স্কয়ার ফিট একটা ক্লাসরুমের ভিতরে বাচ্চারা আবদ্ধ। হ্যাঁ আবদ্ধ। তো এখন মানুষের যদি আপনি একটা উন্মুক্ত জায়গা না দেন, হাঁটার জায়গা না দেন, একটা বয়স্ক লোককে যদি চলাচলের জায়গা না দেন, একটা পার্ক না দেন, একটা রাস্তা না দেন, আপনি দেখেন যে নদীর পাড় দিয়ে কতগুলি রাস্তা করছে। হ্যাঁ একেবারে টোটালি মানে এটা প্ল্যানিং ছাড়া, আমি বলবো এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা টোটালি একটা প্ল্যানিং ছাড়া এমন একটা রিমোট এরিয়াতে করছে যেতে কোনো লোক হাঁটতে যায় না। কারণ ওই জায়গাতে গিয়ে ছিনতাই, চুরি, ডাকাতি এবং ইয়াবা, গাঁজা এইসব নিরাপত্তার একটা প্রশ্ন দাঁড়ায়। আপনি ওই জায়গাতে পুলিশও যেতে পারে না, মানুষই যেতে পারে না। তো ওই জায়গায় আবার হয়ে গেছে আরেকটা জিনিসের অভয়ারণ্য। তো এই জিনিস যদি আপনি সমস্ত কিছুই আপনি যদি প্ল্যান করে না করেন, আপনি যদি চিন্তা করে না করেন, সমাজকে যদি সম্পৃক্ত করে না করেন, আপনি নিজের চিন্তা থেকে যদি আপনি নিজে করেন, তাহলে সেটার সুফল কখনোই পাবেন না। এটাকে সমাজকে সচেতন করতেইব, সমাজকে নিয়ে আপনি করতেইব। সমাজকে ক্যাম্পিং এর মাধ্যমে আওতাভুক্ত করলে সবচেয়ে সুন্দর হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইদানিং কিছু পত্রিকায় দেখলাম যে নারায়ণগঞ্জে বাস স্ট্যান্ডটা চাষারা নিয়ে আসার জন্য একটা এই যে বিষয়টা, এটা কি আপনার প্রশাসন পরাজিত বরণ করলো হকারদের কাছে নাকি? না, বর্তমান প্রশাসনরা আমি কোনো দোষ দিব না। এই জন্য যে একটা রেজিম থেকে আরেকটা রেজিমে যেহেতু চলে আসছে, তো এই সাময়িক সময়কালের মধ্যে অনেক কিছুই রাজনৈতিক দল ছাড়া বা রাজনৈতিক একটা সরকার ছাড়া বৃহৎ প্ল্যানিং করা সম্ভব। আপনি সাময়িক যদি একটা প্ল্যান করেন করতে পারেন, কিন্তু সেটা চিরস্থায়ী দীর্ঘস্থায়ী কতটা হবে আই ডোন্ট নো, এটা আমার চিন্তার বাইরে। তো ধরেন যে যেহেতু এই জায়গা থেকে ঢাকা নারায়ণগঞ্জ আন্তঃজেলা এই বাসগুলো চলে, তো এগুলোর জন্য ভিন্ন ভিন্ন জায়গার দরকার। আপনার প্রত্যেকটা জিনিসই যদি এক জায়গায় করেন, আজকে যে আমাদের যে টার্মিনালটা আছে আপনি দেখেন যে পুরো টার্মিনাল এরিয়াটা খালি পড়ে রয়েছে, ওই জায়গায় কিন্তু বাস নেই। আপনি বাস দেখবেন যত্রতত্র বাস মেট্রো রেলের এই জায়গায় দাঁড়ায় রয়েছে, এই চারশোটা মোড়ে দাঁড়ায় রয়েছে, বিভিন্ন জায়গায়। তা আপনি একটা সেন্ট্রাল জিনিস ডিপো করেন যে জায়গা থেকে সমস্ত কিছু চলবে। আজকে বিআরটিসির জন্য কিন্তু এই খানপুরে এই জায়গায় একটা ডিপো আছে। তো আপনি টোটালি আপনি এটা তো 2 নম্বর গেট যাওয়ার দরকার নেই, আপনি সরাসরি ডিপোর সামনে আপনি স্টেশন করেন, বাস ডিপোতে চলে যাব, মানুষ ওই জায়গাতে নেমে যাব। তো দিস ইজ দ্য ওয়ে প্ল্যানিং করে আপনি চলতে পারেন। তো এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাস চলতেছে। এই যে একটা কথা হইতেছে প্রত্যেকটা দেশেই কিন্তু একটা কোম্পানি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত একটা কোম্পানির বাস চলে, সেই বাসটা সমস্ত কিছু করে। একটা সিটি বাস আমাদের নাই। হ্যাঁ, এখন আবার সিটি হলো আমাদের, সিটি হলো রিক্সা, সিটি হলো ব্যাটারি চালিত। হ্যাঁ, তাহলে আপনি দেন স্লো ভেহিকেল, ফাস্ট ভেহিকেল, সব ভেহিকেল চলতেছে। তাহলে এই জায়গায় তো আপনার ভেহিকেল চলার সিস্টেমটাই তো আপনার ঠিক নাই। আপনার দরকার ডাঙ্গন শহর আপনি গাড়ি চলতে দিয়েন না, তাহলে শুধু রিক্সাই চলুক। আর যদি আপনি গাড়ি চলতে দেন তাহলে রিক্সা চলতে দিয়েন না। এখন অত্যাধুনিক অনেক ব্যবস্থা আছে, ট্রাম লাইন আছে, ট্রেন লাইন আছে, এই কি বলে এক্সপ্রেসওয়ে আছে। এগুলোর আপনি করেন। মানুষ যেহেতু বাড়ছে, আপনার যেহেতু আপনার রাস্তাঘাটের সংকুলন নাই, অতএব এটার বিকল্প তো একটা করতেইব। তো বিকল্পের ব্যবস্থা না করলে তো আপনি এটা করতে পারবেন না। আপনার আমি সিম্পলি একটা কথা বলি, নারায়ণগঞ্জ থেকে কমলাপুরের ডিস্টেন্স হলো 10 মাইল, 10 মাইল বা 10 কিলোমিটার, আই থিঙ্ক সো 10 মাইল মনে হয়। তো 10 মাইল যদি হয় তাহলে 15-16 কিলোমিটার। তো 15-16 কিলোমিটার
200-300 বছরের যে একটা ট্রেন লাইন নারায়ণগঞ্জে, তো এটা যদি আপনি এটার নিচে কোনো পাইপ নাই, কোনো কিছু নাই, কিচ্ছু নাই, আপনি যদি এটার একটা আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন করেন, মানে মেট্রো লাইন করেন, তাহলে ঢাকা থেকে কমলাপুর যদি আপনি যেতে পারেন এই মেট্রোতে, তাইলে আপনি চিন্তা করেন ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু এটা বৃহৎ অনেকগুলো প্রজেক্ট হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট্ট প্রজেক্ট যদি ধরি ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে চাষাড়া থেকে যদি আপনি ধরেন 12 থেকে 15 মিনিট, তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। আপনি যদি এটা আন্ডারগ্রাউন্ড করেন আর উপর দিয়ে যদি আপনি একটা রোড করে দেন, বিশাল রাস্তা, 150 মানে 300 ফিটের মতো জায়গা আছে, আগামী প্রজন্মের জন্য একটা ভবিষ্যৎ। আপনি যদি সামান্য এই প্রজেক্টটা করেন, আপনি লাইট ভেহিকেল চলতে দেন এই জায়গা থেকে, তাহলে আপনি দেন 10 মিনিটের মধ্যে মতিঝিল যাবে। আপনি ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থাটা ইম্পর্টেন্ট করতেছে, তাইলে আপনি যে যানজটের কথা বলতেছেন, এই একটা মাধ্যম দিয়ে যদি বের করে দেন, এই যে রাস্তাটা হয়েছে, এই যে রেল লাইনের উপর দিয়ে যে রাস্তাটা হয়েছে, আপনি এই রাস্তা দিয়ে যদি আপনি এই ট্রেন লাইন ধরাই দেন, এই জায়গার এই লাইনটা ধরাই দেন, শুধু লাইট ভেহিকেল চলবে, তাহলে আপনার বড় ভেহিকেল গুলো, ট্রাক, বাস, এগুলো চললো এই রোডে, আর ওই ছোট রোডে চললো আপনার লাইট ভেহিকেল, তাহলে আপনি দেখবেন যে যানজটের অনেক কমে যাব। আপনি এই চারশোটা থেকে যে ট্রেন লাইনটা গেছে, আপনি এটার সিঙ্গেল ওয়ে একটা আপনার শুধুমাত্র রিক্সা চলাচলের জন্য করে দেন, আপনার বঙ্গবন্ধু রোড সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। আমরা ধরেন যে আমরা চাচ্ছি আপনাদের মতো সুধীজন যারা আছেন, আপনারা কি কখনো মনে করেন যে এই জায়গাগুলো পরিপূর্ণভাবে আবার আগের মতো ফিরে আসুক? কেন না, কেন না? আপনি দখলবাজ দখল করে রাখছে, আমি অনেক জায়গায় জানি দখলবাজরা দখল করে রাখছে, তো সেই দখলবাজরা আপনি উঠাই দিলে হয়। আপনি দখলবাজ উঠাতে পারেন না, এটা তো রাজনৈতিক সদিচ্ছার জন্য উঠানো হয় না। আপনি যতগুলো যদি আজকে যদি আপনি আপনি এই চাষারার মনে আপনি এই জায়গায় একটা ত্রিভুজ পুকুর দেখছেন, আপনি দেখছেন আপনার জীবনে? তা আমরা জীবন ওর জানছি এটা রেলওয়ের জায়গা, তা আজকে কই আপনার যে এটা কেন এই অবস্থা হয়েছে? তাহলে আপনি এই একটা পুকুর, আমরা জীবনভর, আমার জন্ম এই 60 ঊর্ধ্ব বয়স, আমি ছোটকাল থেকে যখন চারমারে আসছি তখন ভয় করছে, তো তখন থেকে আমি দেখতেছি যে এই পুকুরটা এই জায়গায় ছিল, হ্যাঁ, নির্বিলি ছিল। অনেক সময় চাষারা এসে আমরা বাদাম খেতাম, এই জায়গায় আড্ডা দিতাম। আজকে চাষা আসতে ভয় করে কেন? তা আমার কথা হলো যে এই জায়গাটা আপনি এই জায়গায় তো ডিপো করলে পারতেন। আপনি যে কথাটা বলতেছেন, আপনি এই চাষারা এই কর্নারেই আপনি ডিপো করলে পারতেন। আজকে এই যে মনে করেন, তারপরে বলি আর্মির একটা জায়গা আছে, পুরো বাউন্ডারি করে চারমারি রেখে দিছে, আপনার সরকার থেকে এই জায়গা থেকে কিছু জায়গায় নেন, এই জায়গায় আপনি ডিপো করেন, আপনি এই জায়গা থেকে বাদ ছাড়েন, আপনার নারায়ণগঞ্জের ভিতরে যাওয়ার দরকার নেই, নারায়ণগঞ্জে অন্য কোনো ভেহিকেল দিয়ে আপনি যান, তাহলে তো আপনার হয়ে যায়। আপনার যদি সদিচ্ছা থাকে, আপনার নানাবিধ উপকরণ বের করা যায়। আপনার এটা সদিচ্ছার কারণটা একটাই, সেটা হলো সদিচ্ছা। আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করি আপনাকে। ধরেন যে আপনার একটা রাজনৈতিক বলয় তৈরি করতে পারলেন, বা বলয় তৈরি করেছেন, বা দল হচ্ছে, তখন আপনার নারায়ণগঞ্জ শহরটাকে কিভাবে আপনি বুঝাবেন? এখন রাজনৈতিক ভাবে আমি আসতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন প্রশ্ন। যদি আপনি এটা বলতে পারেন যে আপনি রাজনীতিতে আসবেন কিনা, যদি করবেন কিনা, হ্যাঁ, এটা ঠিক আছে। যদি আপনার যদি প্রস্তুতি আমি থাকলাম, যদি ধরেন আমি রাজনীতিতে প্রবেশ করি, রাজনীতিতে আসি, বা রাজনীতিতে সফলকাম হই, বা রাজনৈতিক দলগুলো যদি আমাকে ধরেন যে আপনার সফলতা অর্জন করলেন নারায়ণগঞ্জ শহরটাকে কিভাবে, যদি বলেন যে নারায়ণগঞ্জ শহরকে কিভাবে করবেন, আমি আপনাকে আমি একটা কথা বলে নেই, এবং শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে, আমি প্রথমে একটা কথা বলে নেই, তারপরে প্রতিটা বলবো। যদি আমি একটা দায়িত্ব প্রাপ্ত হই, বা রাজনৈতিক দলগুলো যদি সেই কোনো দল না কোনো দল থেকে যদি সেই সুযোগ সুবিধাটা আমাকে করে দেন, আমি এতটুকু বলতে পারবো, সৎভাবে যেহেতু জীবনযাপন নিজে করে আসছি, আমি ইনশাল্লাহ নারায়ণগঞ্জে একটা ভিন্ন জায়গাতে পৌঁছে দিত। আমি এর আগে আমি নিজেও কিন্তু অনেকের অনেক কথা শুনছি, অনেক ডায়লগ শুনছি। নারায়ণগঞ্জে যারা রাজনীতিবিদ আসছে, নারায়ণগঞ্জে রাজনীতি যারা করছে তারা ছিল, রাজনীতি বাইরে থেকে যেসব নেতা কর্মীরা আসছে তারা ছিল। আপনি একটা উদাহরণ দিই, দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু নারায়ণগঞ্জ এবং বন্দরের সংযোগের জন্য 3-4 বার কিন্তু একটা ব্রিজের জন্য উদ্বোধন করছে। তাহলে সেটা 91-96 থেকে শুরু, আজকে পর্যন্ত আপনি হিসাব করেন কত বছর, আজকে পর্যন্ত কিন্তু সেই ব্রিজটা হয় নাই।
তাহলে এখন এটা কেন হয় না? তাহলে এটা নারায়ণগঞ্জে যারা রাজনীতি করছে তাদের দোষে হয় না। আমি বলবো না যে এটা বেগম খালেদা জিয়ার জন্য হয় না, সেই কথা বলবো না। তার সদিচ্ছা ছিল, মানসিকতার তার সদিচ্ছা ছিল, জি, কিন্তু পরবর্তী পর্যায়ে যারা নারায়ণগঞ্জে রাজনীতি করছে তাদের সদিচ্ছা ছিল না। আমি এই কথাটা বলবো, একটা জোর গলায় যদি বলতে বলেন, আমি এটা জোর গলায় বলবো যে তাদের সদিচ্ছা ছিল না যে ফের ওনাকে রিমাইন্ড করা যে ম্যাডাম আপনি তো নারায়ণগঞ্জে উদ্বোধন করে আসছেন, তা আপনি কেন আমার এই ফান্ডটা দিতেছেন না, বা এই পরিকল্পনাটা দিতেছেন না, বা এই প্রজেক্টটা আপনি দিচ্ছেন না, আমার তো জনগণের বন্দরে যারা আছে তাদের অসুবিধা হচ্ছে। তো এই জিনিসগুলো যদি থাকে, তো কর্মঠ যদি আপনি থাকেন, আপনার মাথায় যদি চিন্তা থাকে, আপনার মাথায় যদি নারায়ণগঞ্জকে সুন্দর করার ইচ্ছা থাকে, তাহলে আপনি স্কুল কলেজ বলেন, আপনি রাস্তাঘাট বলেন, আপনার ট্রাফিক ব্যবস্থা বলেন, কেন চলবে না? মানুষ কিন্তু আমি আরেকটা উদাহরণ এই জায়গাতে দিই। এক সময় দেখছেন যে আমরা যদি একটা বাসে এসে থামতো, আমরা জালনা দিয়া এইভাবে মারামারি ধরাধরি করে কিন্তু একটা বাসে উঠতাম। আপনি এখন দেখছেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু লাইন ধরে, জি, হ্যাঁ। পরিবর্তনটা কেন হয়েছে? আপনি এখনো তো মানুষ ওই লাফালাফি করে উঠতে পারে, তাহলে এখন ওঠে না কেন? তো লাইন ধরে আপনি লাইনের ব্যবস্থা করেন, লাইনের ব্যবস্থা করে সবাই লাইনে চলে আসবে। আপনি যেটা আজকে আপনার চোখে যেটা লাগতেছে জঞ্জাট, আপনি জঞ্জাট তখনই লাগবে না যখন আপনি একটা সুস্থ ব্যবস্থাপনা করে দিতে পারবেন। আপনার পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে আপনি ঠিক থাকবেন। তার কারণ আমি আরেকটা বলি, আমার নিজের জীবন দিয়ে যদি বলি, আমি যখন গার্মেন্টস স্টার্ট করি 83 সালে, আমি কিন্তু অভিজ্ঞ ছিলাম না, আমি কিন্তু অনভিজ্ঞ ছিলাম। তা আজকে এই 43 বছর পরে আইসো আমি এখনো মনে করি যে আমার আরো সুন্দর করা উচিত। আমি তো অনভিজ্ঞ ছিলাম, আমি কিছুই জানতাম না, এটা কি জিনিস এটাই জানতাম না। তা আজকে তো আমি জানি। তা আজকে বড় বড় বাইরে আমি কাজ করি, তো এটা আমি একটা পরিকল্পনা করে করতেছি না। তা আমার বিজনেসটা তো একদিনের জন্য বন্ধ হয় না, তাহলে কেন বন্ধ হয় নাই? বন্ধ হয় নাই এই জন্য যে আমি যে পরিচালক, আমার পরিচালনাটা ঠিক আছে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের দেশের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে কিন্তু বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করে, বিভিন্ন জেলার মানুষ বসবাস করে, যেহেতু একটা ব্যবসায়িক একটা কেন্দ্রবিন্দু এখানে আছে। তাই আমাদের এই যে নারায়ণগঞ্জের অবকাঠামোর যে অবশৃঙ্খলতা যেটা আছে, এটা কিন্তু বিভিন্ন জেলাতে পৌঁছে যাচ্ছে। তারা যখন নারায়ণগঞ্জ থেকে ছুটিতে দেশে যায় বলে নারায়ণগঞ্জে এই পরিস্থিতি। আমি তো বললাম যে খুনের রাজ্য হিসাবে তো পরিচিত ছিল নারায়ণগঞ্জ, তো এটা কেন এখন আপনি বলেন যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমরা কেন একটা জেলা, সবচেয়ে সুন্দর জেলা, সবচেয়ে রিচের জেলা নারায়ণগঞ্জ, সেই জেলা কেন খুনের জেলা? এই জেলাতে কিন্তু ব্যবসা বাণিজ্য সবকিছু, সেই জেলাটা খুনের জেলা হইলো কেন? আপনি বলেন। আপনি দুইটা একটা গডফাদারের নাম নিলে বলা হইতো যে, আপনার নামও নেওয়া লাগতো, একটা নাম নিলে বলা হইতো যে ভাই ইউ আর ফ্রম নারায়ণগঞ্জ। এর আগে আমাদের একটা দুর্নাম ছিল, টানবাজার ছিল। আমি ঢাকা ক্লাবের মেম্বার, আমি যখন ক্লাবে যেতাম বলতো যে কোথেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি। ভাই ওই টানবাজারের খবর বলবে। তা আমি কি ভাই টানবাজার গেছি যে আমি তোমার টানবাজারের খবর দিব? তো ওরা মাইন্ডসেটটা ছিল যে নারায়ণগঞ্জ মানে এলো টানবাজার। এখন তার পরবর্তী পর্যায়ে টানবাজার যখন চলে গেল, তারপরে যখন বললাম যে ভাই বাড়ি কই নারায়ণগঞ্জ থেকে আসছি, 10 কিলোমিটার, কিন্তু ও যদি উত্তরা যায় আমার আগে কিন্তু ও যেতে পারবে না, আমি কিন্তু ওর আগে আসি। তো ও উত্তরা যায় গ্রামে, আমি যখন গ্রাম দেখছি উত্তরারে, তখন কিন্তু আমি সিটিতে জন্মগ্রহণ করছি। তো সে বলে সে এখন শহর মনে করে আর আমার মনে করে মফস্বল। তো এখন আমার কিভাবে চিনে যে বাড়ি কই নারায়ণগঞ্জ? ও নারায়ণগঞ্জ, আপনি এই জায়গায় থাকেন, তার মানে আশ্চর্য। আমি কেন ভাই? তো ওটা একটা খুনের রাজ্য, ওটা গডফাদার আছে, এই আছে, তো এই নামে তো আমরা চিহ্নিত হয়েছি। তো এগুলো থেকে আমাদের মুক্তির জন্য একটাই জিনিস, যে সঠিক পন্থা, সঠিক প্ল্যানিং, সঠিক মানুষ, আমার যেই হোক, এটা আমি বলতে আমার নিজেকে বোঝাচ্ছি না, যেই হোক এমন একটা মানুষ আমাদের দরকার, যে মানুষটা আমাদের সঠিকভাবে নারায়ণগঞ্জ থেকে যেই সব দুর্নামগুলো আমাদের ছিল সেটা মোছার জন্য একজন সঠিক মানুষের দরকার। এবং আমি রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে, বড় বড় যারা আছেন, তাদের সবার কাছে আমি অনুরোধ করব, যাকেই নারায়ণগঞ্জে দেন, পুরো নারায়ণগঞ্জ শহরকেই 5টা আসন আছে, 5টা আসনেই যদি তাদের চয়েস যদি
ঠিক সঠিক হয়, তাহলে নারায়ণগঞ্জ ইনশাল্লাহ দেখবেন যে আবার সেই পুরনো রূপের নারায়ণগঞ্জ ফিরে যাবে। আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, যে শ্রমিকদের বিষয়টা নিয়ে, যেহেতু আপনি একটা বেশ বড় একটা সেক্টর নিয়ে কাজ করেন, 11-12 হাজার লোক নিয়ে কাজ করেন, আপনার এখানে সেই সুযোগ সুবিধাগুলি কেমন আছে তাদের জন্য? জি, আমার তো আজ পর্যন্ত আপনারা তো মিডিয়াতে কাজ করেন, আপনি কি শুনছেন যে মিডিয়াতে কখনো আমার ফ্যাক্টরি নিয়ে কোনো একটা, না ওই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি যে পরিচালনা পরিকল্পনার যে আমি তো ওইটাই বললাম যে পরিচালক যদি ঠিক থাকে তাহলে তার কোনো জায়গায় তার সমস্যা থাকবে না। এটা ধরেন আমার প্রোডাকশনের সমস্যা নাই, আমার এক্সপোর্টের সমস্যা নাই, আমার বাইরের সাথে আমার সমস্যা নাই, তো এই সমস্যাটা নাই কেন? একটা কারণে নাই, সেটা হলো আমার শ্রমিকদের জন্য। এটা কিন্তু আমার শ্রমিক ছাড়া কিন্তু আমি সম্ভব না, আমার শ্রমিক ছাড়া আমি কিন্তু টোটালি জিরো। তো ওরা যদি ঠিক না থাকে, আমার মূল কেন্দ্রবিন্দু হইলো আমার ভাই বলেন, আমার বোন বলেন, আমার যাই বলেন, আমার শ্রমিক বলেন, আমার কর্মচারী বলেন, তারাই কিন্তু আমার জীবন, তারাই কিন্তু আমার প্রাণ। সো দ্যাট তাদেরটাই হলো সবার আগে। তো অতএব তাদেরটা আমি দেখি বলেই আমার ফ্যাক্টরি এখনো চলতেছে, এখনো আমি কাজ করতেছি। এই 20-22 বছরে স্টার্ট করছি, 65-66 বছর বয়স, পথ অনেক দীর্ঘ পথ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সকালবেলা সবাই ঘর থেকে তার কর্মজীবনে বেরিয়ে আসি, মানে একটু আগে যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের এই শহরে ফিরে যাওয়ার নিশ্চয়তাটা খুব সংকীর্ণ। না, এটা ছিল, আমি আপনাকে বলবো যে এটার যে সংস্কৃতি 15-16 বছরের যে সংস্কৃতি, বা তার আগেও 96-এর পরেও কিন্তু একটা সংস্কৃতি গেছে, এবং এই গডফাদারটা তৈরি হয়েছে কিন্তু 96-এর পরে। অনেকে ভুল করে, কিন্তু সেই সময়টা কিন্তু আমার নারায়ণগঞ্জ কিন্তু ভালো ছিল না। 91-96 খালেদা জিয়ার আমলের পরে শেখ হাসিনা যখন করলো, তারপরের যে সংস্কৃতিটা শুরু হইলো, তখন আপনি জানেন যে 4 খলিফার কথা জানেন, রাস্তাঘাটের মার্ডারের কথা জানেন, এই মিশন পাড়ার টু চাষারা, এই রাস্তাটার মধ্যে 17টা খুন হয়েছে। আপনি ওপেন দেখছেন যে একজন রাজনৈতিক নেতৃবৃন্দের ছেলে, হ্যাঁ, নারায়ণগঞ্জের একটা ত্রাস ছিল, তকির মতো ছেলের, একটা নিরীহ ছেলের হত্যা করছে। সে আপনি দেখেন রাস্তার মধ্যে সে কয়টা খুন করছে, ওপেন খুন করছে কয়টা, ঘরের মধ্যেটা বাদ দিলাম। তাহলে এটা যদি একটা মানুষ দেয়, তাহলে ভীতির একটা খুন মানে 1 লক্ষ মানুষের ভীতির কারণ। আরেকটা বিষয়, আমি খুব খণ্ডকালীন প্রশ্নগুলো নিয়ে আসতেছি আপনার কাছে। আরেকটা বিষয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমরা যে এডুকেশনটাকে যদি ফুলফিল করতে না পারি, তাহলে আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারবো না কখনো। তো এটার জন্য করণীয়টা কি? শিক্ষা ব্যবস্থাটা আমাদের একাডেমিক যে জায়গাগুলো আছে, 10 স্কোয়ার ফিট একটা রুমের তো বাচ্চাগুলোকে 25টা ভর্তি করিয়ে রাখলো, লড়াচড়ার কোনো জায়গা নেই, খেলাধুলার কোনো জায়গা নেই, স্কাউটিং এর কোনো জায়গা নেই, এবং তাদেরকে মোটিভেশন করার মতো কোনো জায়গা নেই। এবং তারা এখনো বলি, আপনার কয়েকটা স্কুলের কথা যদি আপনি যেহেতু বললেন, কারণ আমি যদি হাই স্কুলের কথা বলি, বারগারিম স্কুলের কথা বলি, গার্লস স্কুলের কথা বলি, আমি কিন্ডারগার্টেন লেভেলগুলো যেখান থেকে, না আপনি কিন্ডারগার্টেনটা বাদ দেন, আমি এই লেভেলের স্কুল যদি বলি, প্রত্যেকটা স্কুলের ভিতরে কিন্তু মাঠ আছে, স্পেস বড় আছে, জায়গা বড় আছে, বিল্ডিং বড় আছে। আমি ওই যে আপনাকে প্রথমেই বললাম যে কথাটা, যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে বিভিন্ন সময় শিক্ষা কমিশন হয়েছে, তো শিক্ষারে ধ্বংস করার জন্য আমার দৃষ্টিতে লাস্ট 15 ইয়ার্স, আমরা যখন পরীক্ষা দিছি তখন, আমি যখন পরীক্ষা দিছি তখন পরীক্ষার পাশের হার ছিল 33, আর তার পরবর্তী পর্যায়ে এখন থেকে আপনি দেখেন যে 100% পর্যন্ত পাস করছে, ফেলের কোনো ধারে না। তাহলে এটা কারিকুলামটা যদি আপনি চেঞ্জ না করেন, শিক্ষা ব্যবস্থাটা যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু এই শিক্ষার যে ব্যবস্থাটা আপনি বলতেছেন, ওই ছোট ঘরের কথা বলেন আর যাই বলেন, এটার কিন্তু স্পেস ওই ছোট ঘরে কিন্তু বড় করা যায়। নাম্বার 1, যদি পরিকল্পনা থাকে, আমি আগে আপনার বলছি যে সমস্ত আগে বলছি পরিচালনা এবং পরিকল্পনা। তো পরিকল্পনা করে যদি আপনি পরিচালনা করেন, তাহলে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন যে কোনোভাবে, সেটা ছোট ঘর হোক আর বড় ঘর হোক। এখন আপনি কারিগরি শিক্ষা, আবিধানিক শিক্ষা, কোরআনিক শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার শিক্ষার মধ্যে আবার বিভক্ত শিক্ষা আছে, ফাজিল কামিল এটা আছে, ইবতেদায়ী শিক্ষা আছে। তো এই সমস্ত এতগুলো কারিকুলাম নিয়ে যে জায়গায় শিক্ষা ব্যবস্থাটা, তো এটার আমি প্রপার মনে করি যে অ্যাকচুয়ালি
এটা মডার্ন শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সাথে তাল মিলায়া, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট পড়ার পর একটা প্রবণতা থাকে যে বাইরের শিক্ষা ব্যবস্থা করার। আজকে দেখেন আপনি কম্পিউটারের যুগ, আপনি আজকে দেখেন টেকনোলজির যুগ। তা আপনি এই যুগগুলোর যদি আপনার মাথার মধ্যে না নেন, আপনি যদি সেই মানবতার আমলে থাকেন, ওই শব্দ ডাক্তারের মতো থাকেন, হ্যাঁ, তাহলে তো আপনি চলবে না। তা আজকে মডার্ন শিক্ষায় শিক্ষিত যদি আপনি হতে না পারেন, তাহলে আপনার এই শিক্ষা কোনো কাজে দিবে না, যার জন্য আমাদের শিক্ষা কোনো কাজ দেয় না। আমি এমনও দেখছি যে মাস্টার্স পাস করছে, তারপরে তারে ইংরেজি পত্রিকা পড়তে দিছি, আমি দেখছি সে পত্রিকায় সে উল্টায় পড়ছে, উল্টায় হাতে নিছে, দুইটা শব্দ বলতে পারে নাই। আপনি কি বলবেন? কারণ হচ্ছে কি, মানে আমাদের যে এটা আছে একটা শিক্ষা ব্যবস্থা, অবশ্যই একটা পরিবর্তন আসবে আগামীতে, এটা আমরা প্রত্যাশা করি, যাতে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা করতেই হবে। আমরা তো এখন ধরেন যে একটা বাচ্চা কিন্তু তার নিজস্বতা কখনো খুঁজে পায় না স্কুলে। যেমন কোচিং সেন্টারগুলো নোটস দিচ্ছে, বাচ্চা মুখস্থ করতেছে ওই নোটগুলো, তার নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে সেটা কিন্তু সে বের করতে পারছে না। আপনি ওইটাই তো বললাম যে কারিকুলাম, আপনি দেখেন কোরআনের কোন কোচিং সেন্টার আছে না? কোনো কেন কোরআনের কোনো কোচিং সেন্টার নাই? আপনি বলেন আমারে। তো কোরআনের কারিমের যদি কোনো কোচিং সেন্টার না থাকে, যেহেতু এটা রদবদল করা যায় না, এটার সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করে দিছে যে এটা যেই লাইন ধরে দিছে, 114টা সূরা যেভাবে দিছে, এবং প্রত্যেকটা সূরার কিন্তু মর্মার্থ আলাদা, এটার আলাপ আলোচনা আলাদা, এটার জ্ঞান গরিমা আলাদা। সো দ্যাট ওই জায়গাতে যেহেতু কোনো চেঞ্জ নাই, একটা কারিকুলাম আপনি হিসাব করেন যে আজকে 1400-1500 বছর যাবত চলতেছে, আর আপনি আপনার কারিকুলাম আপনার ইচ্ছা মতো করতেছেন, প্রতিনিয়ত চেঞ্জ করতেছেন। তা আপনি প্রতিনিয়ত চেঞ্জ করলে তো হইবই। আপনি কুদরতে খুদার হিসাব করেন, তখন থেকে একটা কারিকুলাম চলছে, তারপরে কারিকুলাম। এগুলো শিক্ষা ব্যবস্থার ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ বা কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি চায় না যে আমরা শিক্ষিত হই। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা যদি প্রপার মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা ভাবনা করা হয় যে একটা শিক্ষা ব্যবস্থা চালু করা, তাহলে দেখুন প্রত্যেকটা মানুষই জ্ঞানী হবে, গুণী হবে এবং শিক্ষিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শুধু দর্শকবৃন্দ, আমরা তথ্যপাত্রিক অনেক আলোচনা শুনলাম। আজকে আমাদের যে অতিথি ছিলেন আবু জাফর আহমেদ বাবুল সাহেব, তার মৌলিক চিন্তা ভাবনাগুলো শুধু নারায়ণগঞ্জবাসী না, এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবেন এই অনুষ্ঠানকে। তার এই কথাবার্তাগুলো, এই আলোচনাগুলো আপনাদের জীবনে হয়তো অনেক কাজে লেগে যাবে। এনএন টেলিভিশনের এই ফ্রেম অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই গুণীজনের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতায় ছিলাম, এবং আমরা তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুনলাম। অদূর ভবিষ্যতে তার নিজস্ব একটা বলয় আছে, তার আকার ইঙ্গিতে কথাবার্তায় আমরা বুঝতে পারলাম। আমি একটা কথা আগেই বলছি, একটা সুন্দর ভালো মানুষের আমাদের প্রয়োজন। যদি ভালো মানুষ আসে তাহলে ভালো শহর পাবেন। তো এটার জন্য আপনি চিন্তা করেন, সবাই নারায়ণগঞ্জ বেশি, আমরা সবাই চিন্তা করি যে আমরা একটা ভালো মানুষের উত্তরণ এই জায়গাতে আনি, ভালো লোক আনি, ভালো লোক দিয়া ভালোভাবে, যেভাবে আমাদের নারায়ণগঞ্জ চলছে আমরা নারায়ণগঞ্জ ওইভাবে চালাইতে চাই না, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা ভালোভাবে চালাইতে চাই। সেই হিসাবে আমি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে সবাই যাতে এগিয়ে আসে সেই ভালো মানুষটার খোঁজে, আমরা সেই ভালো মানুষটাকে খুঁজে বের করি, এবং সেই ভালো মানুষটার নেতৃত্বে আমরা এই নারায়ণগঞ্জ শহরকে পরিচালিত করি। আমি শহরের কথা এই জন্য বলছি যে শহরটা একটা আসন, সেই হিসাবে আমি শহর কথা বলছি, আমি সমগ্র নারায়ণগঞ্জ না, শহরের কথা বলছি। এবং তার পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে নারায়ণগঞ্জ শহরকেই চিন্তা ভাবনা করা হইব। নারায়ণগঞ্জ পুরো শহরের 5 জন মিলে এটা চিন্তা করব, শুধু পুরো নারায়ণগঞ্জ জেলার জন্য। আমি শহরের কথা, যেহেতু আমি শহরে বসবাস করি, এই শহরে আমার জন্ম, আশা করি ইনশাল্লাহ এই শহরে আমার মৃত্যু হবে। তো সেই হিসাবে আপনাদের সবার কাছে আমি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী, এবং আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে শুভেচ্ছা। আবার আপনারা যদি ডাকেন আমাকে, ইনশাল্লাহ আপনাদের এই জায়গায় আসবো কথা বলার জন্য। যদি
প্রয়োজন মনে করেন ডাকবেন, ইনশাআল্লাহ। আসবো। এবং অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে, অনেক ধন্যবাদ কলাকুশলী যারা আমার ক্যামেরার জি। বাইরে আছে সবাইকে আমার শুভেচ্ছা, জি। ধন্যবাদ সবাইকে।